ওর ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, আমি একটু কালো ছিলাম, মানে ওর ফ্যামিলিতে সুন্দর মেয়ে লাগবে। ওর কথা আমার ফ্যামিলি মানবে না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। কিন্তু আমার কথা তাহলে তুমি এত বছর কেন আমাকে তাহলে ইউজ করলা? আমি ছিলাম শেরেবাংলা গার্লসে আর সে ছিল শেরেবাংলা বয়েজে। তাদেরই মানে একটা স্যারের কাছে আমরা কোচিং করতে গিয়েছিলাম। প্রথম দিন যখন আমার কোচিং শেষ, আমি লিটারেলি যেরকম কোচিং শেষ মানে গাড়ি বাইরে থাকতো, গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, হঠাৎ করে পিছন থেকে বলল একজন, এই শুনেন। আমি খুব আশ্চর্য হলাম যে কে বলল, আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমি আরও আশ্চর্য হলাম যে আমার নাম্বার, যে হ্যাঁ। তখন আমি বোকা ছিলাম, দিয়ে দিছি সাথে সাথে, মানে বুঝিও নেই যে ছেলেটা কেন নিচ্ছে বা কিছু জন্য, চিন্তা করেছি একসাথে পড়ি, দিতেই পারি। তখন ফোন নাম্বার নেওয়ার পরে বলে কি, আজকে থেকে আপনি না, আজকে থেকে তুমি। আমি গাড়িতে আস্তে আস্তে চিন্তা করলাম, এই ছেলেটাকে চিনি না জানি না, ফোন নাম্বারও দিয়ে আসলাম, আজকে থেকে আপনি না তুমি। বাসায় আসতে আসতে দেখি খালি মিস কল আসতেছে, আচ্ছা কি কে মিস কলটা বারবার দেয়। আমি আবার ব্যাক করেছি যে কে, এই যে আপনার নাম্বারটা আজকে নিলাম না। আমি কি আমার নাম্বার, কে আপনি? আমি আবু বকর সিদ্দিক। আমি কি ও আচ্ছা জি বলেন। বললো না এমনি দেখলাম ফোনটা ঢুকে কিনা। আচ্ছা, আবার 1 ঘন্টা পর আবার এই কথা সেই কথা বলতে বলতে একটা ভালো ফ্রেন্ডশিপ ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে জানুয়ারির 31 তারিখ 2010 ওর সাথে আমার পরিচয়। 2010 ভ্যালেন্টাইন্সের আগের দিন, ফেব্রুয়ারি 13 তারিখ। তখন বারবার বলতেছিল যে তোমার জন্য কালকে একটা স্পেশাল মানে সারপ্রাইজ আছে। এখন আমিও চিন্তা করছি আমরা তো ফ্রেন্ড, কি সারপ্রাইজ থাকবে। গিয়ে দেখি যে প্রপোজালের মেসেজ। তখন আমি সাথে সাথে ফোন অফ করে দিছি। ফোন অফ করার পরে দেখি যে আবার সে মেসেজ আর ফোন আসতেছে যে আপনি তো আমার অ্যান্সারটা দিলেন না। তখন আমি বলছি যে কিসের অ্যান্সার, আপনার সাথে পরিচয় আমার ক্ষণিকের, আপনি তো আমার গুড ফ্রেন্ড, হ্যাঁ আপনার সাথে তো আর কিছু এরকম হবে না। বলে না না আপনাকে আমার অনেক ভালো লাগছে। এখন আমি বলছি কিনা এটা কোনোভাবে সম্ভব না, আপনাকে আমি চিনি না জানি না, আর আপনি তো আমার ফ্রেন্ড, কোচিংয়ে যাচ্ছি আসতেছি এতটুকুই, আর কখন আমার ফ্যামিলি এভাবে করে মেনে নিবে না। এরপর আমি বলছি কি জানি মনে করে খুব আবেগ কাজ করলো, আচ্ছা ছেলেটার সাথে তো অল্প কিছু দিনের কথা, ভালোই লাগলো, আর জীবনের প্রথম কেউ প্রপোজাল দিয়েছে, হ্যাঁ বলে দিছি ফেব্রুয়ারি 14 তারিখ। এরপর যাচ্ছিল বেশ ভালোই, লুকাই লুকাই ফোনে কথা বলতাম। এরপর যখন মানে মোটামুটি বেশ দুজন ভালো রেজাল্ট করলাম, তখনও ফ্যামিলি জানতো না। তখন হচ্ছে আমি যতগুলোতে অ্যাপ্লাই করেছি সবগুলাতে আমি চান্স পেয়েছি। আমি ঢাকা সিটি কলেজে 7 ঘন্টা সিরিয়ালে দাঁড়াইছিলাম যে আমি অ্যাপ্লাই করব। ওইদিকে বিকাল 4টায় ফোন দিছে যে আমি কমার্স কলেজে অ্যাডমিট হয়ে গেছি, তুমি যদি এখানে না আসো আমাদের কিন্তু ব্রেকআপ হয়ে যাবে, কারণ দুজন দুই দিকে চলে যাব, মত ঘুরে যাবে এরকম। আমি 7 ঘন্টা লাইন ফালাই দিয়ে আসছি কমার্স কলেজে আমার আব্বুকে মিথ্যা কথা বলে, আব্বু আমি তো 7 ঘন্টা শুধু শুধু দাঁড়ায় আছি, আমি তো চান্সই পাই নাই, কারণ ওর সাথে তো আমার যেতে হবে কোনো না কোনো ভাবে ওকে পাওয়ার জন্য। ভর্তি হলাম। এরপর কমার্স কলেজে একদিন ক্যান্টিনের বাইরে, এর মধ্যেই কমার্স কলেজের একটা টিচার আসলো, আইডি কার্ড দাও, গার্ডিয়ান ডাক দিছে। এই তো হলো জানাজানি ফ্যামিলিতে কমার্স কলেজে। আমার আব্বু ডিরেক্ট আমাকে বলেছিল যদিও তোমার থাকে নসিবে আসবে, এই বয়সে প্রেম হবে, ফ্রেন্ড থাকবে। আর ওর ফ্যামিলি থেকে ডিরেক্ট বলছে তুমি এই মেয়ের সাথে তোমার যাবে না, সম্পর্ক এখানে, কারণ ওর ফ্যামিলিতে একটু প্রবলেম ছিল, আমি একটু কালো ছিলাম, মানে ওর ফ্যামিলিতে সুন্দর মেয়ে লাগবে। আর ওর কথা ছিল যে আমার কালো না, ওর মনটা ভালো, ও আমাকে বুঝে, এটাই এনাফ। তারপর কি এরকম অনেক কান্নাকাটি, 3 মাস ব্রেকআপ, কান্নাকাটি অনেক কিছু। পরে ও বলতেছে যে আমি চাই না আমার কারণে তোমার লাইফটা নষ্ট হোক, তুমি মুভ অন করো। পরে যখন আমি 3 মাস পরে মুভ অন করা শুরু করলাম কমার্স কলেজের শেষের দিক দিয়ে, ও আমার তখন পিছু নেওয়া শুরু করলো যে ফ্রেন্ড হিসাবে থাকি। আমি বলছি ওকে ফাইন, ফ্রেন্ড হিসাবে থাকি। 2015-তে আমি ভর্তি হলাম ইউআইউতে, ও ভর্তি হলো আইইউবিতে, মানে দুজন দুই দিকে মুভ করে ফেললাম। এরপরও ভালো 2015-তে আবার জম্পেস প্রেম ভালোই যাচ্ছিল। এর মধ্যে ও কিছু মানে অনেক নেগেটিভ পার্সনের কাছে অনেক কিছু আমার সম্পর্কে নেগেটিভ শুনছে, মানে ওকে থাকে না ব্রেন ওয়াশ টাইপের, মানে মিথ্যা হিউমার এরকম করা শুরু করলো। তখন ও আমাকে মেন্টালিটি টর্চার করা শুরু করলো, ইগনোর করা শুরু করলো, বলতো যে তুমি এখানে এটা ওখানে ওইটা, মানে ওই যে দুইজন দুই ভার্সিটি বিলিফ জিনিসটা কমে যাচ্ছিল। পরে তখন আমি ওকে বললাম যে আচ্ছা তোমার জন্য আমি ভার্সিটি ছেড়ে দিই, আমি পড়বই না। এরপরও আমার বাবাকে ফোন দিয়ে বললো আপনার মেয়ের সাথে আমার আজকে থেকে সম্পর্ক নাই, ওর যদি কিছু হয় আমি দায়িত্ব। আমার বাবা ওরকে উল্টা বকা দিয়ে বললো যে আমার মেয়ের কি করতে না হবে এটা আমি বুঝছি, তোমাকে বলতে হবে না, তুমি ওর গার্ডিয়ান না। এটাকেও আবার নেগেটিভ নিয়ে নিছে, নেগেটিভ নিয়ে ওর আম্মুকে বলে দিছে, আরো তুলকারাম ফ্যামিলির দুই ফ্যামিলিতে।
এরপর ও হচ্ছে মুভ অন করার জন্য ও আপনার আইএসপি বিজনেস নিজে নিজে স্টার্ট করলো। ওই সময় ওকে আবার আমি টর্চার করা শুরু করলাম যে এবার দেখো আমি যখন ভালো সম্পর্কে দিতে যাচ্ছিলাম তখন তো তুমি আমাকে রাতের পর রাত কান্না করাইছো, মানে যেটা আমি না খেয়েছিলাম তুমি কখনো জিজ্ঞেস করো নাই, মানে আমার কাছে যে তুমি তো আমার কষ্টটা বুঝো নাই। এবং ওর ফ্যামিলির দিক দিয়ে অনেক কোনো দিক দিয়ে সাপোর্ট অনেক সময় পাইনি, আমি ওকে যেভাবে সাপোর্টটা করেছি সব সময়, মানে ও আমার সাথে সবকিছু শেয়ার করতো। মানে একটা মানে মেয়ে হিসাবে আমি বলবো বিয়ের আগে মানে আমার ফ্যামিলির সবকিছু এবং আমার পার্সোনাল সবকিছুকে আমি শেয়ার করে বলতাম। একটা সময় রাগ করে ওকে বললাম যে আমি তোমার কাছে সবকিছু বলছি দেখি তুমি আমার গায়ে আঙ্গুলটা তুলে কথা বলতে পারতেছো বা সবকিছু বলতে পারতেছো। এরকম করার পর আইএসপি বিজনেসে ওর মতন আমি ওর অফিসে যেতাম, গিয়ে রাগ হইতাম, জিনিস নিয়ে ভাঙতাম। ও মানে আমার আব্বু আম্মুকে ফোন দিত যে অফিসের মধ্যে, হ্যাঁ মানে আমার কথা, ও অন্য মেয়েকে কেন ফোন দিবে, ও তো আমাকে ভালোবাসছে, ও বলছে আমাকে বিয়ে করবে, ও কেন আমার সাথে বিট্রে করে চলে যাচ্ছে, ওর কথা আমার ফ্যামিলি মানবে না, আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না। কিন্তু আমার কথা তুমি এত বছর কেন আমাকে তাহলে ইউজ করলা, মানে আমার কোশ্চেন এটা। এমন হয়েছে যে অফিসে গিয়ে আমি শার্ট এরকম বলছি যে কেন আমার সাথে এরকম করলাম, ও পোলাইটলি চুপচাপ অফিস থেকে বের হয়ে গেছে, কখনো মানে শাউট করে নাই বা কিছু করে নাই। এরপর কোভিডের মধ্যে কি মনে করে একদিন ফোন দিল, বৃষ্টি রাত ছিল, খুব সুন্দর ওয়েদার, ফোন দিল ইমোশন করে কিছু কথা বলে, আমি আবার পটে গেলাম, মানে ওর কথা যা হয়েছে হয়েছে, আমরা আবার মিলে গেলাম। কোভিড গেল 19 সালে, 21 সালে আমার আব্বু মারা গেছে। মানে আমার আব্বু ছিল আমার জান, মানে আমার লাইফে হচ্ছে আমার মানে আব্বু হচ্ছে সবকিছু। মানে থাকে না একটা মেয়ের একটা প্রেম করছে বা কিছু, আমি সর্বপ্রথম আমার আব্বুকে আমি সেই জিনিসটা জানাইছি। কিন্তু আমার আব্বু মারা যাওয়ার পর আমি পুরো পাগলের মতন মানে হয়ে গেছিলাম, এটা ও বুঝছে। মানে আমাদের 3 বোনকে আব্বু অনেক আদর করতো, অনেক। কিন্তু আমার আব্বু যে এভাবে চলে যাবে এটা মানে আমরাও বুঝি নাই, মানে হঠাৎ করে মারা গেছে আমার আব্বু। কিন্তু মানে ধরেন আমার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল যে অনেক ধুমধাম বা অনেক কিছু দিয়ে সে এগুলো করবে। আমার আব্বু মারা যাওয়ার পরে মানে আমি ডে বাই ডে ডিপ্রেশনে ভুগে যাচ্ছি। মানে অনেকে আমাকে দেখে বলতো তোমার স্বাস্থ্য এরকম কেন, মানে আমি 60 থেকে 50 এসে পড়ছিলাম। মানে আমার আব্বু ছিল আমি না খেলে রাগ করলে সে জোর করে সে খাওয়াইতো বা পছন্দের জিনিস এনে ঘরে রাখতো। মানে ও আব্বু মারা যাওয়ার পর অনেক কিছু আমার ঘরে এনে দিত, মানে লুকায় পাঠাইতো দারোয়ানের কাছে। কিন্তু ওই যে আব্বুর মায়া তো আর কারো কাছে জিনিসটা এক্সপেক্ট করে, মানে হাজবেন্ডের জায়গায় বয়ফ্রেন্ড পাবে, কিন্তু বাবার জায়গা তো আর কেউ নিতে পারবে না। ও যেই অফিসে জব করতো বললো যে তুমি অফিসে, আমি আমার ওর বসকে যে আগের থেকে বলে রাখছে যে এই সেই মেয়ে আমি পছন্দ করি, ওর বাবা এরকম মারা গেছে, মানে ও ডিপ্রেশনে ভুগতেছে, অ্যাটলিস্ট অফিসে জয়েন করলো, বিজি থাকবে, ও সবকিছু ভুলে যাবে, এরকম ও নিয়ে আসলো। মানে উনি ওনার অফিসে আপনাকে কাজের একটা ব্যবস্থা করে দিলেন, আপনার মনটা যেন ভালো হয়, হ্যাঁ আমি যাতে ডিপ্রেশন, হ্যাঁ মানে বাসা থাকলে তো আমি ডে বাই ডে ডিপ্রেশনেই চলে যাচ্ছি, মানে সারাক্ষণ আব্বুর কথা। এরপর 6 মাস ভালো জব করলাম, এর মধ্যে আমাদের কাবিন হলো 2022 সালে পারিবারিক ভাবে। মানে আমাদের কথা ছিল কি অনেক সময় আমাদের অনেক পাগলামি বলতাম যে আমরা ভেগে বিয়ে করি, কিন্তু না, একটাই ছিল যে পরিবার না মানলে করব না, কিন্তু যতই হোক 2 পরিবারকে মিলে সম্মতি জানায় আমরা বিয়েটা করব। পরে 2 পরিবার মিলে ভালোভাবে কাবিন হলো 2022 সালে, সুন্দরভাবে প্রত্যেকটা প্রোগ্রাম হলো। 14 বছরের প্রেম করে তারা সফল হয়েছেন। আমাদের সাথে আছেন আশিক এবং ফাইকা, আমরা শুনবো বাকি জীবনের কথা। সর্বপ্রথম হচ্ছে মহান আল্লাহ তাআলা শুকরিয়া করি যে হচ্ছে আমি জীবনে যাকে চেয়েছিলাম তাকে আমি পেলাম। বিবাহ বন্ধনটা আসলে খুবই ভালো, এটা আসলে যার নিজের উপরে নিজের মতো করে গুছিয়ে নিতে হয়। একটি পাখি যেমন তার বাসাটাকে ছোট ছোট করে গুছিয়ে তার মতো করে একটা আবরণ সৃষ্টি করে, সম্পর্কটাও সেরকমই। আজকালকার যুগে এত ব্রেকআপ, এত প্রেম, 6 মাস, 1 বছর, 3 মাস, 2 মাস ব্রেকআপ হচ্ছে, নতুন প্রেম হচ্ছে, মানে সম্পর্কটা এখন এত অ্যাজিউজুয়াল, কোনো কিছু মনে দাগ কাটে না, ব্যাপারটা এমন, মানে ধরতেও দাগ কাটে না, ছেড়ে যেতেও দাগ কাটে না। তো আপনার ক্ষেত্রে ব্যাপারটা কেন এরকম? আচ্ছা, আমার ক্ষেত্রে এরকম হচ্ছে আমি ওর মধ্যে পুরো নারী জাতিটাকেই পেয়েছি। মানে ওর ভিতরেই আমি ধরেন যদি 10টা নারীর সাথে ঘুরে আমি যেটা পাইতাম, আমি ওর কাছ থেকে ঠিক একই যে বিহেভ বলেন, ভালোবাসা বলেন, আদর বলেন, শাসন বলেন, তারপর হচ্ছে যত ধরনের থাকে, আমার কাছে মনে হয়েছে যে না, ও একটা বই, আমি তাকে হচ্ছে পড়তেছি, ইভেন পড়তে এটা মনে হলো একটা পর্যায়ে না আসলে এদিক ওদিক মুভ অন করে কোনো লাভ নেই, আমি তো এর মধ্যেই সবটুকুই আমি পেয়ে গেলাম। আর বর্তমান যুগের যে অবস্থাটা, এই অবস্থাটা মূলত দায়ী আসলে আমাদের বর্তমান ট্রেন্ড। ছোট্ট একটা ট্রেন্ড শব্দ দিয়ে কিন্তু আমরা আমাদের নিজেদের
সম্পর্কগুলোকে আমরা নিমিষেই শেষ করে দিচ্ছি। একটি ছেলে এবং একটি মেয়ের ভালোবাসা একটা, আমি জানি না এই যুগে হয় কিনা, আমাদের সময় হয়তো, যেটা আমরা অনেক দিন একটা মেয়ের যে রাস্তাতে যাচ্ছে, যে রাস্তা দিয়ে বের হচ্ছে, আমরা ওই রাস্তায় দাঁড়ায় থাকতাম, ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতাম, বাসার সামনে 4 দোকানদারকে পটাইতাম, সে গেলে তার মুখে একটু হাসি দেখে দূর থেকে একবার দেখার যে একটা তৃপ্তি, সেটা আসলে বর্তমান এই সময় আমি দেখি না। আশিককে যেভাবে প্রেমিক হিসেবে পেয়েছেন, আপনি স্বামী হিসেবে কেমন ভাবে পেয়েছেন? স্বামী হিসেবে ভালো, কিন্তু মাঝে মাঝে আমাকে বলে যে তুমি আমার মার থেকেও বেশি শাসন করো। আপনাদের ভিতরে কেমন খুনসুটি হয়, ঝগড়া হয়? খুনসুটি হয়, যেমন আমি যখন ওর সাথে রাগ হতে থাকি, বগর বগর করতে থাকি, একটা সময় মানে ও চুপ, যখন দেখে আমি অতিরিক্ত, তখন ও যখন চিল্লানো শুরু করে তখন আমি আবার চুপ হয়ে যাই। আর আমার ক্ষেত্রে যেটা হয়, যখন আমি ওর সাথে না পারি, আমার আম্মুর কাছে গিয়ে আমি বিচাচ্ছি। কিন্তু ওর আম্মুর কাছে বিচারতে, কিন্তু ওর মানে আমার শাশুড়ি আমার তরফ নেয়, মানে যে বলে যে হ্যাঁ আমার বই তো ঠিক বলছে, তুই তো ভুল। আমার আম্মুর কাছে তখন আমি বলি যে আসলে তোমার বাচ্চা কে, আমি না ও। তখন আমার আম্মু বলে যে ও আগে, তারপর তুমি। আপনি মানে যৌথ ফ্যামিলিতে থাকেন? না, আলাদাই থাকি, মানে আলাদা হওয়াটা আসলে কি, আমার বাবা ছিল। মায়ের বিয়ের পরপরই আমাদেরকে বলছে তোমরা সেপারেশনে থাকো, মানে আলাদা থাকি। ওনারা নিজে থেকেই আপনাদেরকে প্রস্তাব দিয়েছে আলাদা হওয়ার জন্য? হ্যাঁ, এটা তোমরা তোমাদের মত আমাদের নিজেদের কোনো ডিসিশন লাইফটা ছিল না। ইয়া করো। যেমন আমার বাবা মা দোতলায় থাকতো, আমরা 4 তলায় এখনো আছি। আর আমিও যৌথ ফ্যামিলিতে বড় হইছি, আর আমার জানা মতো ও যৌথ আমিও ফ্যামিলিতে বড় যৌথ হইছি। ফ্যামিলিতে দুজনই। আপনি আপনার স্ত্রীর প্রতি এমন কি ব্যাপার আছে যেগুলো আপনি কখনো বলেন না কিন্তু আপনার বিরক্ত লাগে? প্রথমটা হচ্ছে রাত্রেবেলা ঘুমানোর সময় সে মাথায় হাত দিয়ে আমার মাথা মাসাজ করতে চায়, কিন্তু এটা আমার খুব বিরক্ত লাগে। তারপর হচ্ছে খাবারের সময় যদি কোথাও খাবার টাবার পড়ে যায়, এখন দেখা গেল 5 জন বসা, ও আর 5 জন দেবে না, এই পড়ে গেছে তাতে পরিষ্কার করি, এগুলো খুব বিরক্ত লাগে। ইভেন সত্যি কথা বলতে ও খুব কেয়ারিং একটা পার্সন। আসলে আমি খুব লাকি, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া, ওর মতো মেয়ে আমি আমার জীবনে পেয়েছি। আমি আজকে আমাদের মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, আসলে রং না, ঢংও না, যদি দেখতে মন চায় ভিতরে মনটাকে দেখুন। মানুষ সবাই আমরা, কিন্তু মানুষের মতো কয়জন হয়ে থাকি, এটা হলো দেখার বিষয়। আর তাছাড়া পারিবারিক শিক্ষার একটা ব্যাপার আছে। বিরক্তিকর কোনো কিছু আপনার হাজবেন্ডের যেটা আপনার একদমই পছন্দ হয় না, কখনো বলাও হয় নাই? ওই যে মাঝে মাঝে যখন আমি বলবো যে এটা রং কইরো না, আরো বেশি করে সেই জিনিসটা সে আমাকে দেখাই করবে, তখন মন চায় যে এই লোকটাকে বের করে দিই বাসা থেকে, কেন কথা শুনতেছে না। এবং আমার ছেলেকেও বলি যে পাপাকে বলো বের হয়ে যেতে, আমার ছেলে আমার সাথে বলে পাপা বের হও। ফেসবুকের পাসওয়ার্ড জানে ভাই? হ্যাঁ, আপনার ফেসবুকের পাসওয়ার্ড জানে? সবকিছু জানি, আপনার মোবাইলের ফেসবুকের পাসওয়ার্ড সবকিছু জানে? সবকিছু, একদম রিলেশনের শুরু থেকে। তার মোবাইলই কিন্তু আমার মোবাইলই তার মোবাইল। আচ্ছা, কিন্তু আপনারা এটা কি সাপোর্ট করেন যে অনেকেই বলে যে প্রাইভেসি ব্যাপারটা ইম্পর্টেন্ট, যে একজনের ফেসবুকের পাসওয়ার্ড আরেকজনের জানা উচিত না, এই ব্যাপারটা হাজবেন্ড ওয়াইফ, আসলে প্রাইভেসি যদি বলা হয় হাজবেন্ড ওয়াইফের নো প্রাইভেসি, আমি তাহলে আপনি হাজবেন্ড ওয়াইফ হইতে পারবেন না। কারণ হচ্ছে আপনাকে হাজবেন্ড ওয়াইফ হইতে হলে হচ্ছে আপনার ওয়াইফের সাথে আপনার টোটাল শেয়ারিং করতে হবে সবকিছু। আপনি একটা রং কিছু করছেন সেটাও শেয়ার করেন, হয়তো সে আধা ঘন্টা আপনার সাথে একটু রাগ করে থাকবে, পরবর্তীতে দেখবেন সে নরমাল হয়ে যাবে। আপনি কি তার মানে বলতে চাচ্ছেন আজ পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে কখনো সন্দেহ করে নাই কোন নারীকে? করছে, আমিও তো করছি তাকে। ওই যে ভার্সিটি লাইফে কিছু খারাপ সার্কেল আমি পড়ছিলাম, তারা যাদের কাজে ছিল আসলে সুখের একটা সংসার দেখলে বা সুখের একটা ঘর দেখলে সেই ঘরটার মধ্যে আগুন জ্বালানো, এটা আসলে আমার দোষ, আমি খারাপ সার্কেলে গেছি। বন্ধু কিন্তু সবাই বন্ধু না, বন্ধু বন্ধুর মতোই হবে। আপনি যে বন্ধু আপনার মুখ দেখে বলে দিবে আপনি দুপুরে ভাত খেয়েছেন কি খান নাই, সেটাই হচ্ছে প্রকৃত বন্ধু। তো বন্ধু নির্বাচনটা অনেক বড় একটা ফ্যাক্ট, এটা বিয়ের ক্ষেত্র, লাইফের ক্ষেত্র। বিয়ের পরেও হয়েছে এরকম, বিয়ের পরে তো প্রেগন্যান্সির পরে তো আরো বেশি হয়। যেমন আমার প্রেগন্যান্সির সময় মেয়েদের তো ওই সময় অনেক প্রচুর মুড সুইং হয়, ও কিন্তু সারাদিন কষ্ট করে অফিস করে আসতো, আমি জিদ করতাম বা অনেক কিছু করতাম। আমার মানে মনে হয় যে আমার জায়গায় যদি মানে ওর জায়গায় যদি অন্য ছেলে হতো বিরক্ত হয়ে কিন্তু আলাদা থাকতো। আর যেদিন আমার ডেলিভারি হবে আমি মানে টেনশনে শেষ, সারা রাত আমি সজাগ বাসায়, সারা রাত সে আমার সাথে গল্প করছে। শাশুড়ির সাথে কখনো কোনো প্রবলেম হয়েছে আপনার? আমার শাশুড়ি বললাম কি আমার সাপোর্টে অল টাইম। শাশুড়ি তার মা, আমার শাশুড়ি মনে হয় মাঝে মধ্যে ও বলে তো ডিরেক্ট যে আমার আম্মু না তোমার আম্মু, মানে আমার শাশুড়ি আমার অল টাইম সাপোর্ট। আমি বিচার পাইনি, এটা আপনার কাছে আমি বলে গেলাম। জীবনে এখন যেভাবে আছো সবসময় ওভাবে চলো, মানুষের অল টাইম উপকার করবা, খারাপ মানুষ খারাপ কাজ থেকে সবসময় দূরে থাকবে। সোনার গহনা টহনা চাইবে না কখনোই না, ও বলতেই পারবে না কখনো। মানে ও একদিক দিয়ে অনেক বলে যে আমি লাকি, যে অনেক মেয়ের ডিমান্ড থাকে এটা গিফট দিব ওটা, কিন্তু ও কখনো বলতে পারবে না মানে ফাইকা কোনোদিন ডিমান্ড করছে যে অ্যানিভার্সারিতে গিফট দাও, তার আগে পেয়ে যায়। আমি কখনোই ওর কাছে কোনো কিছু ডিমান্ড করি না। চাওয়া সব সময় তুমি ভালো থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখুক, খারাপ মানুষ খারাপ কাজ থেকে সব সময় দূরে থাকো, এটাই আমার চাওয়া হচ্ছে পৃথিবীতে আরো 1000 ফাইকা আসুক, তাহলে হয়তো প্রেম জিনিসটা আবার আগের মতো করে শুরু হবে। এখন আমাদের আল্লাহর রহমতে একটা 2 বছরের ছেলে আছে। মাশাআল্লাহ। আপনাদের জন্য শুভকামনা, দোয়া রইল।